আরও একটি অজানা কথা আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি এখন চাচার সাথে আছি। চাচা মাঝে মাঝে আমাকে কিছু শেখায়, যেটা অন্যরকম। আমি বলেছি, চাচা আমি কোন পথে যাচ্ছি? চাচা আমাকে বলে, রনি, এত কথা বলতে নেই, শুধু চুপচাপ শুনে যাবে। আমি আরও একটা বিষয়ে অবাক হয়েছি, কারণ আমার আব্বা এমন ধরনের মানুষ, কারো কথাতে কখনো রাজি হয় না। তিনি কেমন করে আমাকে দূরসম্পর্কের এই চাচার কাছে থাকার অনুমতি দিয়েছেন, এটাও আমাকে ভাবিয়ে তুলছে। মনে হচ্ছে একটা রহস্যের জাল আমার চারপাশে ছড়িয়ে আছে, কিন্তু আমি ধরতে পারছি না সেই জালটাকে। আমি মনে মনে প্রতিজ্ঞা করি, আমি সব রহস্যের জাল ভেদ করে সত্যটা জানব। আমি প্রায়ই একটা স্বপ্ন দেখতাম, একটি মহিলা, সে সাদা শাড়ি পরা, বিধবা ধরনের। সে আমাকে বলতো, ও রনি দাদা, আমাকে বাঁচাও। আমি স্বপ্নের মধ্যে বলতাম, আপনি কে? তিনি বলতেন, আমি তোমার দিদি। আমি বলতাম, আমরা তো হিন্দু নই, দাদা বলছেন কেন, আর আমি আপনাকে দিদি ডাকবো কেন? তখন মহিলাটি বলতো, আমরা একসময় হিন্দু ছিলাম, অনেক বছর আগে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা। এই কথা শুনে আমি আমার জীবনের হিসাব মেলাতে পারিনি। একদিন বাবাকে বলেছিলাম, বাবা, আমাদের পূর্বপুরুষরা কি হিন্দু ছিল? বাবা কিছু বলেননি, চুপ করে থেকেছেন। তারপর বলেছিলেন, রনি, পূর্বপুরুষদের সম্পর্কে এত কিছু জানতে চেও না। তারা কেমন ছিলেন সেটা কি আমরা জানি না দেখেছি? তারা তো মাটির নিচে চলে গেছেন। আমি বললাম, তাদেরকে তো আগুনে পোড়ানো হতো, তারা তো হিন্দু ছিল। এই কথা শুনে তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি কেমন করে জানলে? আমি আর কিছু বলিনি। চাচা আমাকে আমাদের মসজিদের পাশে যে বাংলা ঘর আছে সেখানে একদিন থাকতে বললেন, একা। আমি বললাম, একা থাকবো? চাচা বললেন, তোমার কিছু অভিজ্ঞতা অর্জন হবে এখানে একা থাকলে। আমি তো এসবই চাই, রহস্যের ভেদ করাই আমার কাজ। আমি বললাম, আমি রাজি। তারপর সেই রুমটাকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করা হলো, আগরবাতি জ্বালিয়ে সুগন্ধ দেয়া হলো। রাতের বেলায় আমি শুয়ে আছি, হঠাৎ আমি দেখলাম আমার পাশে একজন নারী, সে সশরীরে আমার কাছে এসেছে। আমি বললাম, আমি তো আপনাকে চিনি। সে বলল, আমি তোমার তুলসী দিদি, আমি এসেছি। আমি বললাম, আপনি তো মারা গেছেন অনেক বছর আগে। তুলসী দিদি বলল, হ্যাঁ, 7 জন্ম আগে। তাহলে আপনি তো আমার দিদি নন, আরও উপরের লেভেলে যা বলা যায়। তুলসী দিদি বলল, সম্পর্কগুলো অনেক অনেক গভীর, তাই দিদি বলেই ডেকো, কারণ এত বড় নাম তুমি ডাকতে পারবে না। আমি বললাম, তুলসী দিদি, আপনি কেমন করে মারা গিয়েছিলেন? তুলসী দিদি বলল, আমি মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছিল। কথাটা শুনে আমি থমকে গেলাম। বললাম, আপনি কি অপরাধ করেছিলেন? তুলসী দিদি বলল, সে অনেক কথা, তোমাকে আমি বলতে চাই না, কিন্তু তোমাকে আমি একটা জিনিস দিব, সেই জিনিসটা আমি দেওয়ার জন্য অপেক্ষা করছি 7 জনম ধরে। আমি বললাম, কী জিনিস? তুলসী দিদি বলল, এই বাংলা ঘরের নিচে অনেক সোনাদানা আছে, তোমাকে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। রাতের বেলা তুমি জায়গাটা খুঁড়বে, 6 হাত গভীরে সেই জিনিসটা পেয়ে যাবে। আমি বললাম, 6 হাত গভীরে জিনিসটা তো অন্য মানুষও খুঁজে পেত, এতদিন পায়নি কেন? তুলসী দিদি বলল, পাইনি কারণ এটা এখানে ছিল না, আমি এখানে এনে রেখে দিয়েছি। তুমি যদি এই সম্পদ পাও তাহলে তুমি অনেক ধনী হয়ে যাবে। আমি বললাম, কোথায় সেটা? তুলসী দিদি আমাকে দেখিয়ে দিল জায়গাটা। বলল, আজ রাতেই খনন করে এই জিনিসগুলো নিয়ে তুমি ঢাকায় চলে যাও, নইলে তোমার চাচা সব আত্মসাৎ করবে। তুলসী দিদি আমাকে সাহায্য করলো মাটি খনন করতে। অবশেষে পাওয়া গেল সেই সোনার কলসি সহ সোনার মোহর। তুলসী দিদি বলল, চলো, এখনই চলো, ঢাকা যেতে হবে। আমি বললাম, এই কলস আমি লুকাবো কেমন করে? তুলসী দিদি আমাকে একটা কালো ব্যাগ দিল, সেই কালো ব্যাগের মধ্যে কলসিটাকে আমি লুকিয়ে ফেললাম। তারপর অনেক রাতে আমি চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমার কি সৌভাগ্য, ঠিকই আমি একটা বাস পেয়ে গেলাম। সেই বাসে উঠে আমি রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। লঞ্চের পথে আমি আর গেলাম না,
কারণ লঞ্চে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর এত রাতে লঞ্চ পাওয়াও সম্ভব না। তুলসী দিদি আমাকে বাসে ওঠা পর্যন্ত সাহায্য করলো। তারপর বলল, ঢাকায় যেয়ে আমি তোমার সাথে দেখা করব। তারপর আমি বাসে করে ঢাকায় চলে এলাম। আমাকে দেখে আব্বা তো চমকে উঠলেন। কিরে, তুই এত রাত্রে রওনা দিয়েছিলিস কেমন করে? আর তোর চাচা তো মনে হয় তোকে খুঁজছে। তখন তো আর মোবাইল ফোনের এত প্রচলন ছিল না। আমি বললাম, চাচা আমাকে খুঁজবে না, আমার খুব ক্লান্ত লাগছে। আব্বা বললেন, তোর হাতে এটা কি সোনার কলস? আমি বললাম, তুমি জানলে কি করে? আমার আব্বা বলল, আমি সব জানি, তুলসী আমাকে সব বলেছে। আমি সেই সোনার কলস আব্বার হাতে তুলে দিলাম। আমি আমার লেখা ছোট গল্প অজানা কথা পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।